মুক্তাকে প্রথমে চিনতে পারেনি অরুণ। পার্ক স্ট্রিটের এই বাস স্টপে হঠাৎ যে ওর সঙ্গে দেখা হয়ে যেতে পারে এ স্বপ্নেও ভাবেনি। ঘড়িতে এখন 7:15, তার মানে এমন কিছুই রাত হয়নি। এখনো বেশ গম গম করছে জায়গাটা। এখন অফিস ফেরত অনেকেই বাসে ওঠার জন্য এদিক ওদিক ছুটোছুটি করছে, কিন্তু অরুণের এমন কিছু তাড়া ছিল না। অফিস থেকে বেরিয়ে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে ও পার্ক স্ট্রিট অবধি চলে এসেছিল। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সুবিধাজনক একটা বাসের জন্য অপেক্ষা করছিল। আর ঠিক এই সময় হাত 10 দূরে মুক্তাকে দেখে ও চমকে উঠল। হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-1 মিনিট ও দেখল মুক্তাকে। একটু যেন ভারী হয়েছে ও, কাঁধে দায় দায়িত্ব চাপলে যেমন হয় আর কি, একটু যেন ধীর স্থির। অথচ ওরা একসঙ্গে যখন কলেজে পড়তো তখনকার কথা ভাবতেও কেমন অবাক লাগে। সে সময় অনেক ছেলেকেই হার মানাতে পারত মুক্তা। বাজি ধরে হেন কাজ নেই যাও করতে পারত না। মনে আছে একবারও গাছে উঠে নারকেল পেড়ে এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। গাছে ওঠার সেই ঘটনা ঘটেছিল কোলাঘাটে। কলেজের সবাই মিলে পিকনিক করতে গিয়েছিল কোলাঘাটে। 7-8টি মেয়ে, 30-35টা ছেলে। অভিভাবক হিসাবে সঙ্গে ছিলেন 3 জন অধ্যাপক, মুক্তা, ভাস্বতী, কণিকা, চন্দ্রলেখা, আরও কী সব যেন নাম ছিল মেয়েদের। কিন্তু মুক্তাকে যেভাবে মনে আছে বাকিদের ঠিক সেভাবে নেই। মনে পড়ল নদীর ধারে একটা ঝুঁকে পড়া নারকেল গাছ দেখিয়ে মুক্তাকে খেপিয়ে দেওয়া হয়েছিল, পেড়ে আনতে পারো? মুক্তা তাচ্ছিল্য দেখিয়ে হেসেছিল। বাজি ধরো তাহলে। ঠিক আছে, 10 টাকার রাজভোগ। মুক্তা হাত বাড়িয়ে দিয়েছিল। টাকা বার করো আগে। পকেট থেকে সঙ্গে সঙ্গে একটা 10 টাকার নোট বার করেছিল অরুণ। আগে নারকেল পারো, তাহলে পাবে। সালোয়ার পাঞ্জাবি পরা মুক্তা বলেছিল আগে টাকা। শেষ পর্যন্ত ঠিক হলো টাকাটা 3rd পার্সন কারো হাতে রাখা হবে। রাখা হয়েছিল ভাস্বতীর হাতে। মুক্তা বুক ঘষে ঘষে উঠে পড়েছিল গাছে। সে এক হৈ হৈ কাণ্ড। অধ্যাপক ইনচার্জ যোগেশবাবু সেই দৃশ্য দেখে ফায়ার হয়েছিলেন, কিন্তু পিকনিকের মেজাজ কার কথা কে শোনে। 10 টাকার রাজভোগ খাওয়া হয়েছিল সেদিন মুক্তার কল্যাণে। সেই মুক্তাকে প্রায় 13-14 বছর পর হঠাৎ এভাবে দেখতে পেয়ে একটু অবাক হওয়ারই কথা। অরুণ 2-1 পা করে এগিয়ে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালো। আরে তুমি? মুক্তা কিন্তু অরুণকে ঠিকই চিনেছে। ও মা, অরুণ তুমি? কি ব্যাপার বলো দেখি, তুমি এখানে? প্রশ্নটা তো আমিও তোমাকে করতে পারি, তুমি এখানে? আমি অফিস থেকে। আমিও অফিস থেকে। অরুণ দেখল মুক্তার পরনে জলপাই রঙের শাড়ি। কলেজে পড়ার সময় কদাচিৎ ও শাড়ি পরত। বেশিরভাগ দিনই সালোয়ার পাঞ্জাবি পরে কলেজে আসত। তখন ওর পিঠ ভাঙা চুলের ঢল ছিল, এখন বব ছাট। সোনালি রেশমের মতো বব চুল ওর ঘাড়ের ওপর ঝুলে আছে। গায়ে হাত কাটা জামা, বাঁ হাতে একটা ঘড়ি ছাড়া কিছুই নেই। গয়না বলতে কানের পাতার সঙ্গে সেঁটে থাকা একজোড়া পাথর। ভ্রু দুটো আঁকা কিনা ঠিক ধরতে পারল না অরুণ। মুক্তা বলল, তুমি পুরোপুরি পাল্টে গেছো, তোমাকে চিনতেই পারিনি প্রথমে। তারপর আরও একটু কাজ ঘেঁষে দাঁড়ায় অরুণের। আমি কিন্তু এখনো গাছে উঠতে পারি। তোমার মনে আছে সে কথা? ছিল না, তোমাকে দেখে মনে পড়ল। কি যে ভালো লাগছে তোমাকে দেখে। অরুণ বলল, আমারও। কতদিন পরে দেখা হলো, তাই না? হ্যাঁ, প্রায় 15 বছর হয়ে গেল। চলো না কোথাও একটু বসে গল্প করি। চা খাবে? চা? রেস্টুরেন্টে? না বাপু, অত লোকের মধ্যে ভালো লাগে না, ওখানে কথা বলা যায় না।
অরুণ সামনের দিকে তাকায়। মেট্রো রেলের ছোট্ট স্টেশনটা পার হয়ে ফোর্টের দিকে এগিয়ে যাওয়া যায়। ওখানে অনেক গাছতলা। নির্জনে একটু মুক্তার সঙ্গে বসলে মন্দ হয় না, কিন্তু বলতে সাহস হলো না। কলেজে পড়ার সময় যে মুক্তাকেও চিনত, সেই মুক্তা এখনো ঠিক আগেরই মতো আছে কিনা কে জানে। অরুণ লক্ষ্য করল মুক্তার কপালে বা সিঁথিতে সিঁদুরের লেশমাত্র নেই। লক্ষ্য করল চুলের এমন একটা স্টাইল যে সিঁথি নামক বস্তুটাই নেই। আজকাল অনেক মেয়েই বিয়ের পর সিঁদুর পরে না, হয়তো মুক্তাও সেই দলেরই মেয়ে। কিন্তু নিঃসংশয় হতে পারল না অরুণ। জিজ্ঞেস করল, কোথায় থাকো তুমি, সাউথ না নর্থে? হাসল মুক্তা। থাকি বালিগঞ্জে, অফিস পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট? হ্যাঁ, একটা প্রাইভেট ফার্মে, ম্যানেজারের পিএ। বাড়িতে কে কে আছেন তোমার? ওরে বাপ, তুমি এমনভাবে জেরা করছো আমি যেন খুনের আসামি। তা না, আসলে ঠিক আছে, চলো কোথাও একটু বসি। মুক্তা বলল, চলো ভিক্টোরিয়ার দিকেই যাই, জায়গাটা বেশ ভালো। ভিক্টোরিয়ার দিকে? অরুণ একটু অবাক হয়। সন্ধ্যার পর ওদিকটা কি ভালো? কি জানি, এমনিতে ভিক্টোরিয়ার দিকে খুব একটা আশা হয় না অরুণের। সন্ধ্যার পর তো নয়। সন্ধ্যার পর অনেক রহস্যময় দোকান ওখানে জাঁকিয়ে বসে। যত রাজ্যের মদমাতালের হাড্ডা পাড্ডা চলে। ওখানে গিয়ে মুক্তাকে নিয়ে বসাটা কি ভালো হবে? ঠিক বুঝতে পারলো না অরুণ। কিন্তু মুক্তাই যখন যেতে চাইছে, তখন ওর আপত্তি কি? অরুণ বলল, ঠিক আছে চলো। রাস্তা পার হয়ে ওরা পাশাপাশি হাঁটতে থাকে। মুক্তার শরীরের গন্ধ যেন ওকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। উত্তেজনা অনুভব করতে থাকে অরুণ। অরুণ? অরুণ মুক্তার দিকে তাকায়। তুমি কোথায় থাকো তা কিন্তু বলনি। আমি আমি টালিগঞ্জে। আনোয়ার শাহ রোড চেনো? ওরে বাবা, আনোয়ার শাহ রোড চিনব না? নবাব বাদশাদের স্মৃতি জড়ানো রাস্তা। আমার এক বান্ধবী থাকতো ওখানে। ওখানে কোথায়? মুক্তা একটা মেয়ের নাম বলল। অরুণের পক্ষে চেনা সম্ভব নয়। অরুণ বলল, একদিন এসো না আমাদের বাড়িতে, সবার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া যাবে। যাব। মুক্তা হাসল। তোমার জীবন সঙ্গিনীকে একদিন গিয়ে দেখে আসবো। অরুণ হাসল। জীবন সঙ্গিনীই বটে। ওর প্রথম কোয়ালিফিকেশন নন ম্যাট্রিক, দ্বিতীয় কোয়ালিফিকেশন শুক্তনি, ছেঁচকি, ঘণ্ট ইত্যাদি রাঁধতে পারে, তৃতীয় কোয়ালিফিকেশন প্রতিদিন সিঁদুর পরে, পায়ে আলতা মাখে, শিবরাত্রিতে উপোস করে। মুক্তা কথা কেড়ে নিল। চতুর্থ কোয়ালিফিকেশন রাতে স্বামীর শয্যায় আসার আগে পানের খিলি মুখে দেয়, তাই না? হাসল অরুণ। মুক্তা বলল, ওর পঞ্চম কোয়ালিফিকেশনের কথা কিন্তু বলিনি। কি? স্বামীকে ও বোধহয় নাকে দড়ি দিয়ে ঘোরাতে ভালোবাসে। আবার হেসে উঠল অরুণ। তা যা বলেছ। ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসেছিল ওরা। টিমটিমে অসংখ্য আলো জ্বলছে রাস্তার ধারে। অনেক ঝুপড়ি ঝুপড়ি দোকান। দোকানগুলোকে ঘিরে মাছির মতো মানুষ। খানিকটা দূরে দূরে গাছতলাতেও অনেককে বসে থাকতে দেখা যাচ্ছিল। কারো কারো বসার ভঙ্গি বড় খারাপ, তাকাতে অস্বস্তি হয়। বসার ব্যাপারে এখন পুরো দায়িত্বটাই মুক্তার হাতে ছেড়ে দিল অরুণ। মুক্তা বলল, এদিকে নয়, চলো ভিক্টোরিয়ার পিছন দিকে গিয়ে বসি। অরুণ বলল, জায়গাটা তোমার বেশ চেনা মনে হচ্ছে। কিছুটা চেনা বই কি, মাঝে মাঝে ওর সঙ্গে এদিকে আমাকে আসতে হয়। আমার স্বামীর কোয়ালিফিকেশন শুনবে? অরুণ তাকিয়ে থাকে। মুক্তা বলল, ওর 1 নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে ও বিলেত ফেরত। 2 নম্বর, ও প্রচণ্ড মদ্যপান করে। 3, ও স্ত্রীর সঙ্গে খুব ভালো অভিনয় করতে পারে আর অন্য মেয়ের সঙ্গে প্রেম করতে পারে। 4, আমাকে মাঝে মাঝে ডিভোর্স করার ভয় দেখায়।
কেমন বোকার মতো মুক্তার দিকে তাকায়। মুক্তা বলে, ফলে এই হেন স্বামীর সঙ্গে আমাকেও কিছু কিছু খেলা খেলতে হয়। কি খেলা? কত রকম খেলা। এই ধরনা কখনো সখনো ওকে নিয়ে গঙ্গার পাড়ে, কি ভিক্টোরিয়ার এই নির্জনে, কি অন্য কোথাও যেতে হয়। স্বামীকে নিয়ে এখানে এসে বসার মধ্যে কি চার্ম আছে বুঝতে পারে না অরুণ। ওকে যদি বলা হয় ওর স্ত্রীকে নিয়ে এখানে এসে বসতে হবে, তাহলে কি ও রাজি হবে? অসম্ভব। স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ আলাদা জিনিস। দুজনেই যেখানে সহজলভ্য, সেখানে কোনো চার্ম থাকে না। কেমন যেন দুর্বোধ্য লাগে অরুণের। তোমার বাচ্চা কটি? হঠাৎ প্রশ্ন করে অরুণ। মুক্তা হাসল। একটাও না? ওসব খুব ন্যাস্টি মনে হয় আমার। তোমার? একটু অবাক হয়ে তাকায় অরুণ। কি বলবে ভেবে পায় না। ন্যাস্টি কথাটা সামলাবার জন্যই যেন আবার হাসলো মুক্তা। ন্যাস্টি মানে আসলে কি জানো, আমরা কেউই ওই ব্যাপারটা চাইনি। তা যাকগে, তোমার কটি? তোমার নিশ্চয়ই এক গাদা। অরুণ বলল, আমার এক মেয়ে। ও তাই বুঝি? মাত্র একটা? আমার মনে হয়েছিল তোমার অনেক। ওরে বাবা, একটাই সামলানো যায় না, আবার অনেক? কেন কেন সামলানো যাবে না? ভগবান করুন তোমার যেন অনেক হয়। আশীর্বাদ করছো না অভিশাপ দিচ্ছ? ছিছি, অভিশাপ দেব কেন? অভিশাপের প্রশ্নই আসে না। আমরা চাইলেও ও জিনিস পেতে পারতাম। বাচ্চা না থাকলে কিন্তু বিবাহিত জীবন অসম্পূর্ণ থেকে যায়। হবে হয়তো, কারো কারো কাছে কথাটা হয়তো সত্যি, কিন্তু আমরাও নিয়ে ভাবিনি। আবার হাসে মুক্তা। ভিক্টোরিয়ার পেছন দিকে চলে এসেছিল ওরা। এদিকে নির্জন ভাবটা আরো বেশি। একপাশে রেসকোর্সের মাঠ, অন্যদিকে পিজির নিস্তব্ধ বাড়ি আর গাছপালা। অরুণ ঘড়ির দিকে তাকালো। প্রায় 8টাই বাজতে চলেছে। এখন মুক্তার সঙ্গে এখানে বসাটা যে কতটা উচিত ঠিক ধরতে পারে না ও। মুক্তা হঠাৎ অরুণের হাতে হাত ছোঁয়ালো। এসো, এই গাছটার নিচে বসি। বিরাট ঝাপড়া মতো একটা গাছ। কি গাছ কে জানে? গাছের নিচে বেশ ছমছমে অন্ধকার। অরুণ চারপাশে একবার তাকিয়ে দেখল। না, কেউ নেই। কারো চোখে পড়ে যাওয়ার ভয় নেই। তবু বলল, 8টা বাজে কিন্তু। বাজুক না, কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো, তাই না? তা ঠিক, তবে কি তবে? বউ কৈফিয়ত চাইবে বুঝি? না না, বউয়ের কৈফিয়তের জন্য নয়, তবে তোমার প্রতি তো তোমাকে সত্যিকারের ডিভোর্সের নোটিশ দিয়ে বসতে পারে। আমার প্রতি এখন অন্য কোনো মেয়ের সঙ্গে ঘুরছে, ফলে আমার দিকে ভয়ের কিছু নেই। অরুণ হাসল। বেশ আছো তোমরা। আসলে তোমরা বোধহয় দুজনেই দুজনকে খুব বিশ্বাস করো, নইলে এরকম ভাবে চলতে পারতে না। এরে, এখন আবার প্রফেসর আচার্যের মতো জ্ঞান দিতে শুরু করলে? বহুকাল পরে হঠাৎ আবার প্রফেসর আচার্যের কথা মনে পড়ায় কলেজ জীবনের স্মৃতিটা চোখের ওপর ভেসে উঠল। সেই দিনকার সেই মুক্তা আজ কি আশ্চর্য রকম পাল্টে গেছে। হয়তো অরুণও অনেক পাল্টে গেছে। মুক্তার চোখে সেটা ধরা পড়ছে। এসো না, বসি। অরুণকে নিয়ে গাছতলায় বসে পড়ল মুক্তা, একদম গায়ে গায়ে। মুক্তা বেশ ফ্রি, কিন্তু অরুণকে কেমন আড়ষ্টতা এসে চেপে ধরল। মুক্তা অত সহজ থাকছে কিভাবে? তবে কি মুক্তা আর ওর স্বামী সম্পর্কটায় সত্যি সত্যি কিছু গোলমাল আছে? তবে কি মুক্তা ওর স্বামীর কাছে যা চায় তা পায় না? কি জানি, কেমন যেন রহস্যময় মনে হয় মুক্তাকে। এই অরুণ, তোমার ভালো লাগছে না? অরুণ বোকার মতো হাসে। হাসছো কেন, বলো না। অরুণ ঘন গলায় বলল, কি বলবো? রোজ রোজ স্বামী স্ত্রী হয়ে ঘর সামলানোর মধ্যে একটা একঘেয়েমি আছে না? অরুণ চুপ করে থাকে। মুক্তা অরুণের একটা হাত টেনে নিল। মুক্তার হাতের স্পর্শ যেন কম্পনের মতো ছড়িয়ে গেল ওর দেহে।
হাতটাকে ছাড়িয়ে নিতে ইচ্ছে হলো না অরুণের। চারপাশে নির্জনতা ছাড়া কিছুই নেই। এই অন্ধকার, এই গাছতলায় সাক্ষী হয়ে থাক না এই মুহূর্তে। মুক্তা বলল, কি হলো, ঠান্ডা মেরে গেলে যে? অথচ আমাদের কলেজের জীবনে কিন্তু তোমরা ছেলেরাই বেশি করে মেয়েদের পেছনে লাগতে। আমরা তখন তোমাদের কাউকে ডেকে এনে গাছতলায় বসতে সাহসী পেতাম না, তাই না? তোমরা মেয়েরা সব পারো, আমরা ছেলেরাই চিরকালের বোকা। ইসরে, বোকা না আর কিছু। মুক্তা অরুণের হাতটাকে কোলের ওপর টেনে নিল। অরুণের বুকের ভেতর আবার একরাশ উত্তেজনা ডানা ঝাপটিয়ে উঠল। নারী সঙ্গের উত্তেজনা তো আছেই, তাছাড়া পরিবেশের উত্তেজনাও কম নয়। এই অরুণ। মুক্তা ওর হাতের আঙুলগুলো নিয়ে খেলা করতে শুরু করলো। কি হলো? তোমার এই আংটিটা বুঝি বিয়ের সময় পাওয়া? অরুণের কেমন অস্বস্তি বোধ করে। কেন, বিয়ের আংটি ছাড়া বুঝি পরতে পারি না? মুক্তা ওর আঙুল থেকে আংটিটা ধীরে ধীরে খুলে ফেলল। ফলস না তো? অরুণ না হেসে পারল না। সামান্য আংটি, তার আবার জেনুইন আর ফলস? পকেটে দেশলাই আছে? কেন, কি হবে? আমি বিড়ি সিগারেট খাই না। মুক্তা বলল, ডিজাইনটা দেখতাম। আংটিটা হঠাৎ নিজের আঙুলেই পরে ফেলল মুক্তা। অরুণ বলল, আসলে ওসব পড়তে হয় বলেই পড়া, অনেকদিন ধরে আঙুলে রয়ে গেছে। মুক্তা বলল, আংটিটা তোমার কাছে পুরনো হয়ে গেছে, কিন্তু আমার আঙুলে কি সুন্দর মানিয়েছে, এই দেখো না। অরুণ কেমন অস্বস্তি বোধ করতে থাকে। কি ছেলে মানুষই শুরু করলো মুক্তা। আংটিটা ওর আঙুল থেকে খুলে নিয়ে আবার যে নিজের আঙুলে পড়বে, তার পথ যেন বন্ধ করে দিতে চাইছে মুক্তা। হাতে আংটি না থাকলে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে কৈফিয়ত দিতে হবে। অরুণ বলতে পারবে না ওর হাত থেকে আংটিটা ওর এক বান্ধবী খুলে নিয়েছে, বললেও কেউ বিশ্বাস করতে চাইবে না। কটা বাজে দেখো না। মুক্তা প্রায় আবদারি ভঙ্গিতে ধরে অরুণকে। অরুণ বলল, আহ, কি হচ্ছে? তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত 9টা, এবার উঠতে হবে, আংটিটা দাও। কেন, ভয় হচ্ছে? আমি নিয়ে নেব? না না, ভয় কেন? ভয় নয়, তবে বাড়ি ফিরতে হবে না? ফিরবো তো বটেই, সারা রাত যে গাছতলায় তোমাকে বসিয়ে রাখতে পারবো না তা আমি জানি। ঠিক আছে, আর যখন বসতে চাইছো না, ঘড়িটা খোলো। ঘড়ি কেন? কেন কি, ঘড়িটাও আমি পরবো যে, দেখছো না আমার হাতে ঘড়ি নেই? যা, কি ছেলে মানুষই শুরু করলে। ওঠো, কাল না হয় আবার দেখা হবে। একটু গা ঝাড়া দিয়েই উঠে পড়ার চেষ্টা করে অরুণ। মুক্তা এক হ্যাঁচকায় বসিয়ে দিল অরুণকে। তোমার বউ বুঝি খুব সুন্দরী? অরুণ থমথমে মুখে মুক্তাকে দেখবার চেষ্টা করে। ও কি তাহলে কোনো ফাঁদে পা দিয়ে বসেছে? কিন্তু কথাটা ভাবতেও কেমন বোকা বোকা লাগে ওর। এই বলো না, তোমার বউ বুঝি আমার চেয়েও সুন্দরী? অরুণের বিরক্তি এবার চরমে ওঠে। তুমি নিজেকে কি খুব সুন্দরী ভাবো? না না, তা ভাববো কেন? আমি সুন্দরী হলে কি এত সাধ্যে হতো তোমাকে? অরুণ কথা হারিয়ে ফেলে। যেভাবেই হোক এখনই ওর সরে পড়া উচিত। বলল, উঠবে না? এরপর কিন্তু পুলিশে ধরবে। ঘড়িটা দাও। অরুণ এবার প্রতিরোধ তৈরি করার জন্য একটু যেন রুখে উঠল। তুমি কি ছিনতাই পার্টির মেম্বার নাকি? রিয়েলি মুক্তা, আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না। কেন মিছিমিছি দেরি করছো বলো তো? কখন আমরা উঠে যেতে পারতাম। তোমার বউ নির্ঘাত তোমার জন্য চিন্তা শুরু করে দিয়েছে। অরুণ বলল, তুমি এত নিচে নেমে গেছো ভাবতেই আমার কষ্ট হয়। ঘড়ি ছাড়া সঙ্গে যা টাকা কড়ি আছে বার করো, যত দেরি করবে তোমারই দেরি হবে। তাছাড়া মিছিমিছি হইচই বাঁধিয়েও কোনো লাভ হবে না। একটা মজার জিনিস লক্ষ্য করেছো অরুণ? অরুণ ভয়ে ভয়ে তাকায়। কি? ওপাশে গাছটার নিচে দুজন দাঁড়িয়ে আছে, দেখেছো? ওই যে গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে।
আমি একটু ইশারা করলেই ওরা ছুটে আসবে। মানে তুমি না সেই কলেজের জীবনের মতোই বোকা রয়ে গেছো। যাকগে, আরেকদিন এসো, তোমাকে চালাক করে দেবো। আমি চেঁচাবো? তাই নাকি? আমিও চেঁচাতে জানি। চেঁচিয়ে বলবো তুমি আমাকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছো, এনে আমাকে নষ্ট করতে চাইছো। অরুণের চোখ মুখ কেমন শুকিয়ে এলো। কি ডেঞ্জারাস মেয়ের পাল্লাতেই পড়া গেছে আজ। এখন পালাতে পারলেই যেন বাঁচে। মুক্তা বলল, তোমার কথা লোকে বিশ্বাস করবে না, সবার কিন্তু আমার পক্ষই নেবে। আর তাছাড়া ওরা তোমাকে তুলে নিয়ে গিয়ে। অরুণ হাত জোড় করলো। আমাকে ছেড়ে দাও মুক্তা, প্লিজ, আমি ছাপোষা মানুষ। মুক্তা বলল, ছাপোষা কে নয়, আমিও। আর সেজন্যই তো আংটি, টাকা পয়সা, ঘড়ি আমি চেয়ে নিচ্ছি। গায়ের জোর খাটিয়ে নিতে চাই না। তুমি দিলে হাত পেতে নেব। বেশ তো, আরেকদিন না হয় যা পারি দিয়ে যাব, কিন্তু ঘড়িটা হাত ছাড়া হলে আমি বড় অসুবিধায় পড়ে যাব মুক্তা। বিশ্বাস করো, আমার এমন অবস্থা নয় যে আরেকটা ঘড়ি কিনে নিতে পারবো। মুক্তাকে কেমন হিংস্র মনে হতে থাকে অরুণের। বিষধর সাপের সঙ্গে মেয়েদের যে তুলনা করা হয়, সেটা যেন মিছিমিছি নয়। টাকা বার করো, তুমিই কিন্তু দেরি করছো। অরুণ আবার উঠে দাঁড়াবার চেষ্টা করলো। ও কি, দেবে না? তার মানে নিজের বিপদ নিজেই ডেকে আনতে চাইছো? ঠিক আছে, কথা যখন শুনবেই না, তখন আমাকে চেঁচাতেই হচ্ছে। অরুণ বিশ্বাসই করতে পারে না মুক্তা সত্যি সত্যি কিম্ভূত একটা শব্দ করে চেঁচিয়ে উঠবে। সামান্য একটু চেঁচিয়ে উঠেই মুক্তা আবার থেমে গেল। অরুণ আবার ফ্যাকাশে হয়ে এলো। পাশের দিকে চোখ পড়তেই দেখলো এক লাফে সেই ছোকরা দুটো এসে পড়েছে। এই যে মশাই, কি হচ্ছে এখানে? মুক্তাই কথা বলল, কিছু না, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আই বাপ, স্বামী স্ত্রীর ব্যাপার, বাপরে। ছোকরা দুটো কিছু একটা খারাপ মন্তব্য করে আবার সরে গেল। মুক্তা অরুণের চোখের দিকে তাকালো। কি বুঝলে? তোমার কৃতজ্ঞ থাকা উচিত। কেমন তোমায় বাঁচিয়ে দিলাম। এবার লক্ষ্মী সোনার মতো ঘড়িটা দাও দেখি। অরুণ চারপাশে একবার তাকালো, তারপর হাত থেকে ঘড়িটা খুলে দিল। টাকা পয়সা বার করো। আমি বাড়ি ফিরবো না। বাস ভাড়াটা রেখেই দাও তাহলে। অরুণ পকেটে হাত রেখে কয়েকটা টাকা পেল, আর নেই। মুক্তা টাকা আর ঘড়ি ওর শান্তিনিকেতনী ব্যাগে পুরে ফেলল। রাগ করো না অরুণ। অরুণ থমথমে মুখে উঠে দাঁড়ালো। মুক্তার দিকে তাকাতেও ঘেন্না হচ্ছে, কিন্তু এখন ওর পালিয়ে বাঁচা ছাড়া পথ নেই। হনহন করে বড় রাস্তার দিকে হাঁটা দিল অরুণ। আকাশটা কেমন যেন গুমোট হয়ে আছে। এত গাছ এদিকটায়, কিন্তু সব যেন কেমন নিস্তব্ধ। ঘৃণায় অপমানে কানের পাশে ঝাঁঝা করছিল। ছুটতে ছুটতে বড় রাস্তার কাছে এসে একটু দাঁড়ালো। ভাবাই যায় না মুক্তা এত নীচ হতে পারে। ওরই কলেজ জীবনের বান্ধবী মুক্তার এত পরিবর্তন হতে পারে। কলেজ জীবনের স্মৃতিটাকেও কিছুতেই মেলাতে পারছে না যেন। আশ্চর্য। আবার একটু ভিক্টোরিয়ার দিকে তাকালো। বিশাল বিশাল গাছ আর অন্ধকার। না, মুক্তা ওকে ফলো করেনি। কে জানে, অন্ধকারে আবার কোনো চিড়িয়ার লোভেই হয়তো অন্য কোনো অরুণের পিছু নিয়েছে ও। বাসস্টপে দাঁড়িয়ে ভিক্টোরিয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে অরুণ। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ভিডিওটি আপলোড করা 7 দিনের মধ্যে ভিডিওটি দেখে থাকেন, তাহলে ভিডিওটিতে হাইপ দিতে পারেন।